প্রক্সি হতে পারে না। চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ কেন পড়বে? নিন্দা জানাই এবং সরকারকে বলবো এই ট্যারিফ বাতিল করতে হবে। এই ট্যারিফ যদি বাতিল না করে, আমরা যে এখন একটা প্যারাসিটামল কিনি 1 টাকা 2 টাকা, এটা দেখবেন কিছুদিন পর 10 টাকা 20 টাকা হয়ে যাবে। তাহলে চট্টগ্রাম পোর্টকে যে বিদেশি অপারেটরদের কাছে দেওয়া হচ্ছে এবং ট্যারিফ বাড়ানো হচ্ছে তাদের সুবিধার্থে, সেইটার প্রভাব এই দেশের জনগণের উপর কি পড়বে না? পড়বে। কাজেই আমরা এটা কোনোভাবেই মেনে নিব না। 3 নম্বর বিষয় হচ্ছে চট্টগ্রাম পোর্টের যে সমস্যা। আপনারা জানেন চট্টগ্রাম পোর্টকে সাধারণত সমুদ্র বন্দর বলা হয়, অথচ চট্টগ্রাম পোর্ট কিন্তু সমুদ্র বন্দর না। এটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে ভিতরে কর্ণফুলী নদীর কয়েকটা ভাগ দিয়ে ঢুকতে হয়, যেখানে আসলে প্রাকৃতিক কারণে কোনো বড় জাহাজ ঢোকার কোনো কায়দা নেই। অথচ গুজব ছড়ায় যারা, তারা প্রচার করে এখানে বড় জাহাজ ঢুকতে পারে না। আরে বেটা, এপিএম টার্মিনাল, ডিপি ওয়ার্ল্ড কেন পৃথিবীর 1 নম্বর টার্মিনাল অপারেটর যদি এখানে আসে, নিউ মর্নিং টার্মিনাল যেখানে আছে, ওইখানে তারা কখনোই বড় জাহাজ ঢুকাইতে পারবে না। কারণ বড় জাহাজ ঢুকাতে হলে ওইখানে 12 থেকে 16 মিটার গভীরতা লাগে, অথচ ওইখানে সর্বোচ্চ গভীরতা হচ্ছে মাত্র 10 মিটার। এরপরে জোয়ার ভাটার একটা ব্যাপার আছে, আরো অনেক সমস্যা আছে, প্রাকৃতিক কারণ আছে, যেই কারণে ওইখানে এখন যে আমাদের সক্ষমতা আছে এটা সর্বোচ্চ। এবং যে সময় 2001 সালে নিউ মর্নিং টার্মিনাল নির্মাণ হয়, সেইটার কনসালটেন্ট ফার্ম ছিল জার্মানের একটা প্রতিষ্ঠান। জার্মানের এই প্রতিষ্ঠানটা যে রেশিও দিয়েছিল যে এত টিইউ এখানে মানে মালামাল খালাস করতে পারবে, কন্টেইনার খালাস করতে পারবে, আমাদের চট্টগ্রাম বন্দর তার চেয়ে 2 লক্ষ বেশি টিইউ কন্টেইনার খালাস করে থাকে। অর্থাৎ যে সক্ষমতার যে বিষয়টা আছে, এইটা হচ্ছে অনেক বেশি সক্ষম আমাদের চট্টগ্রামের যে পোর্ট আছে এবং যে অপারেটর আছে তারা। কাজেই চট্টগ্রাম পোর্টকে বিদেশিদের দেওয়ার কোনো মানেই হয় না, এটা সম্পূর্ণ অযৌক্তিক। 3 নম্বর বিষয় হচ্ছে এখানে আমাদের সার্বভৌমত্বগত ঝুঁকি রয়েছে। এই যে এপিএম টার্মিনাল, তার সাথে আমেরিকার চুক্তি আছে, তার সাথে ইসরায়েলের সাথে যোগাযোগ আছে, ভারতের 2টা পোর্ট সে চালায়। এই যে ডিপি ওয়ার্ল্ড, সে ভারতের 5টা পোর্ট চালায়। ভারতের সাথে তাদের চুক্তি আছে, ইসরায়েলের সাথে চুক্তি আছে। ইসরায়েলের সাথে আরব আমিরাতের একটা চুক্তি ছিল, আব্রাহাম অ্যাকর্ড। এরপরে আমেরিকা এবং ভারত, ইসরায়েল, আরব আমিরাত 4টা রাষ্ট্র নিয়ে একটা নতুন একটা কৌশলগত জোট তারা করেছে, যেটার নাম I2U2, ইন্দো আব্রাহাম অ্যাকর্ড বলা হয় এটাকে, I2U2। এখানে ইন্ডিয়া, ইসরায়েল, আরব আমিরাত এবং ইউএসএ 4টা রাষ্ট্রের একটা জোট। এই 4টা রাষ্ট্র নতুন একটা করিডোর তৈরি করতে চায়, নতুন একটা মনোবল তৈরি করতে চায়। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের, তারা যে চীনের বিরুদ্ধে একটা নতুন বলয় তৈরি করতে চায়, আমেরিকা ভারত মিলে সেই জোটের একটা অংশ হতে চলেছে আরব আমিরাত। এখন এই যে চীনের সাথে আমেরিকার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের মধ্যে বাংলাদেশ কেন পড়বে? বাংলাদেশ এখানে ব্যালেন্স করবে, পরাশক্তিগুলোর মাঝখানে ব্যালেন্স করবে। বাংলাদেশ কোন রাষ্ট্রের প্রক্সি হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, ডিপি ওয়ার্ল্ড ভারতের সাথে কাজ করে, ইসরায়েলের সাথে কাজ করে, তাদের সাথে মারাত্মক রকমের অনেক সমঝোতা চুক্তি রয়েছে। এবং ডিপি ওয়ার্ল্ডের ডেপুটি সিইও একজন ভারতীয়, যার নাম হচ্ছে যুবরাজ নারায়ণ। ডিপি ওয়ার্ল্ডের অধিকাংশ কর্মী হচ্ছে ভারতীয়, তারা ভারতের স্বার্থ বাস্তবায়ন করে। এই ডিপি ওয়ার্ল্ডকে মূলত ইন্ডিয়া এবং ইসরায়েল বাংলাদেশের পোর্ট নেওয়ার জন্য গত কয়েক বছর যাবৎ প্ররোচিত করছে, এবং অন্তর্বর্তী সরকার এসে সেই ইন্ডিয়ার স্বার্থে, ইসরায়েলের সাথে আমাদের চট্টগ্রামের নিউ মর্নিং পোর্টকে এই ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার অপচেষ্টা করছে। এইটা আমরা হইতে দিতে পারি না। এইটা বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার সাথে, ইসরায়েলের সাথে চট্টগ্রামের নিউ মর্নিং পোর্ট ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দিতে পারে না। কাজেই সরকারকে অতি দ্রুত এই ডিপি ওয়ার্ল্ডের সাথে যে লিজ প্রক্রিয়াধীন আছে, এইটা থেকে অতি দ্রুত সরে আসতে হবে।